নমস্কার, বাংলা স্ফিয়ারে রাত্রির ৮টায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ বোলপুরে এই ভাষা আন্দোলনের ৯০ সংস্করণের প্রথম মিছিলটা দেখে বড্ড আমোদ পেয়েছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, মিছিলের সূচনায় আমাদের ফিরহাদ হাকিমের হাতে ছিল স্বরবর্ণের প্রথম অক্ষর অ, আর দিদিমণির হাতে ছিল ব্যঞ্জন বর্ণের ব। এই যে আমি বলেছিলাম ফান্দে পড়িয়া বগা কান্দেলে, কীরকম প্রফেটিক ছিল সেটা, নিশ্চয়ই এর জন্য আমাকে কিছু নম্বর আপনারা দেবেন। অয়ে অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, এই তো আমাদের অক্ষর জ্ঞান শুরু হয়েছিল। অজগরের আসছে তেরে বলেই মনে হচ্ছিল যার হাতে অ ছিল, আর বকে কেমন লাগছিল সেটা তো আপনারা ব দিয়ে আমার যে শব্দ আমি খুঁজে খুঁজে বার করেছি বগা, সেটা কতটা প্রযোজ্য তা আপনারাই বলবেন। আমোদ লাগছিল কেন? প্রথমে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাঁধানো ছবি, বেশ ভারী মনে হলো। সেটা হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে প্রথম সারিতে হাঁটছেন শতাব্দী রায়, লাল পেরে সাদা শাড়ি, যেটা শান্তিনিকেতনী ঘরানার শাড়িই নয়, সে যাই হোক, তবে ওই আর কি, মা লক্ষ্মীর প্রতীক। লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়ির গেরস্থ বাড়ির মহিলারা সাধারণত ওই লাল পেরে সাদা শাড়ি পরে, কিন্তু ছবিটা একটু ভারী ছিল বোধহয়। ফলে কিছুক্ষণ পরে শতাব্দী সেটা আর ম্যানেজ করতে না পেরে কি করবেন ভাবছেন, হঠাৎ মুখ্যমন্ত্রী তার হাত থেকে ছবিটা নিয়ে নিলেন। কিছুক্ষণ পরে তিনিও টের পেলেন রবীন্দ্রনাথের ভার বহনের জন্য তার এই পৃথিবীতে জন্ম হয়নি। অতএব রবীন্দ্রনাথের ফ্রেমে বাঁধা একটা পুরনো ছবির বদলে কে যেন তাকে একটা সস্তার ক্যালেন্ডারে বিকৃত রবীন্দ্রনাথের মুখের ছবি দিয়ে গেল। দেখুন, ওখানে রবীন্দ্রনাথ আর কবিগুরুর নামে সব কিছু হয়। আমার মনে আছে একবার আমি ওই অজয় নদীর এপারে না ওপারে ঠিক বলতে পারবো না, সম্ভবত অজয় নদী পেরোলেই বাঁদিকে একটা দোকান দেখেছিলাম যেখানে লেখা ছিল এখানে কবিগুরু জাঙ্গিয়া পাওয়া যায়। তো বাংলা ভাষার প্রতি দরদ দেখানোর এই যদি নমুনা হয়, তাহলে গতকাল আমি যেটা বলেছিলাম যে ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, একেবারে প্রায় অক্ষরে অক্ষরে সেটা মিলে গেল। বাংলা ভাষার পক্ষে আন্দোলন, সেই বাংলা ভাষার এই রাজ্যে কি স্থান আমরা সব জানি। মুখ্যমন্ত্রী কতটা জানেন আমি জানি না। দেখুন, আমরা যে বাংলা মিডিয়াম স্কুল থেকে পাশ করে যা হোক জীবনে যতটুকু করতে পেরেছি, সেই ব্যবস্থাটা যদি পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা যেত, তাহলেই এই আমাদের
মাতৃভাষার প্রতি আমাদের যে দরদ, ইংরেজি শেখার আমাদের যে দুর্দমনীয় আকাঙ্ক্ষা, দুটোই একসঙ্গে আমরা এই যুগ্ম লক্ষ্য পূরণ করতে পারতাম। আমরা সেটাই পেরেছি। আমি ক্লাস 1 থেকে ক্লাস 11, আমাদের সময় হায়ার সেকেন্ডারি ছিল, পুরোটা বাংলা মিডিয়ামে পড়েছি। প্রথমে কৃষ্ণনগরের সিএমএস, তারপরে ঝাড়গ্রামের বিদ্যাসাগর বাণী ভবন, তারপরে ঝাড়গ্রামেরই কুমুদ কুমারী বিদ্যালয়, অবশেষে 9, 10, 11 কলকাতার বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। সে সময় মধ্যবিত্ত বাঙালি তাদের ছেলেদের সেরা সরকারি স্কুলে পাঠানোটাকেই স্ট্যাটাস সিম্বল মনে করত। সামনের সারিতে ছিল হিন্দু, হেয়ার, বালিগঞ্জ গভর্নমেন্ট। এছাড়া সমস্ত জেলায় যে কলেজিয়েট স্কুলগুলো ছিল, সেই স্কুলগুলোরও ধারে এবং ভারে যথেষ্ট নাম কুড়িয়েছিল। আমরা সর্বত্র, ঝাড়গ্রামে কুমুদ কুমারীতে হোক কি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে হোক, আমরা যেসব মাস্টারমশাইয়ের কাছে ইংরেজি শিখেছি, বাড়িতে বাবাকে বাদে দিচ্ছি, তাদের সমতুল্য কোনো শিক্ষক সে সময় কোনো ইংরেজি মিডিয়াম স্কুলে ছিলই না। অবশ্য তখন আগাছার মতো পাড়ায় পাড়ায় ইংলিশ মিডিয়াম গড়ে ওঠেনি। ইংলিশ মিডিয়াম বলতে আমরা বুঝতাম লোরেটো, মডার্ন হাই স্কুল এবং একটা ভুঁইফোর শিক্ষা প্রতিষ্ঠান, তার নাম ছিল সাউথ পয়েন্ট, লামার্টিনিয়ান, ক্যালকাটা গার্লস, সবই মিশনারি স্কুলের, সেন্ট জেভিয়ার্স, সেন্ট জেমস, বনেদি মিশনারি ইংলিশ মিডিয়াম স্কুল। নিজের কথা বলতে বাদো থাকে। প্রেসিডেন্সি কলেজে ইতিহাসে অনার্স নিয়ে অ্যাডমিশন টেস্ট ইংরেজিতে দিয়ে আমি ভর্তি হয়ে দেখি আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 26, তার মধ্যে 22 জন মেয়ে, 4 জন ছেলে, 25 জন ইংরেজি মিডিয়াম, আমি একা বাংলা মিডিয়াম। কিন্তু একটা দিনের জন্য কোনো হীনমন্যতা বোধ আমার হয়নি। তখন প্রেসিডেন্সি কলেজে আর্টসের ফ্যাকাল্টিগুলোয় বেশিরভাগই ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা সুযোগ পেত, কেননা অ্যাডমিশন টেস্টটা হতো ইংরেজি ভাষায়। অন্যদিকে বিজ্ঞানের বিভিন্ন বিভাগে আমরা মফস্বল থেকে আসা বাংলা মিডিয়ামের বহু কৃতি ছাত্রকে পড়তে দেখেছি, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছে। এই যে ব্যবস্থাটা ছিল, এই ব্যবস্থাটাকে একেবারে গোড়ায় আঘাত করলো প্রথমে আমাদের বামফ্রন্ট সরকার। তারা প্রাথমিক থেকে ইংরেজি তুলে দিল। ধীরে ধীরে আমাদের এই সরকারি বাংলা মিডিয়াম স্কুলগুলো তাদের কৌলিন্য হারাতে শুরু করলো। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তাদের হতশ্রী চেহারাটা অনেকটা সেই
ছবি বিশ্বাসের জলসাঘরের চেহারার মতো। প্রতিটি স্কুলে যান, দেখবেন মস্ত বড় বোর্ডে হায়ার সেকেন্ডারিতে কারা স্ট্যান্ড করেছে তাদের তালিকা রয়েছে। বালিগঞ্জ গভর্নমেন্টে তো এখনো আছে, কিন্তু ওই 74, 75, 76 সালের পরে সেই তালিকা খুব একটা দীর্ঘায়িত হয়নি। ওই বোর্ডটার দিকে তাকালেই বোঝা যায় যে একটা ভেদরেখা শিক্ষার ক্ষেত্রে, বাংলা মিডিয়াম স্কুলের ক্ষেত্রে কবে থেকে তৈরি হয়ে গেল। আর এখন বাংলা ভাষা চর্চার বাইরেই চলে গেছে। মধ্যবিত্ত বাঙালি ছেলে মেয়েকে বাংলা মিডিয়ামে পড়াচ্ছে, এইরকম ঘটনা সত্যিই দুর্লভ। 2-4 জন অবশ্য খুব নীতিনিষ্ঠ মানুষ আছেন যারা এখনো বাংলা মিডিয়ামের ঘোর কাটিয়ে উঠতে পারেননি। তাদের সন্তান সন্ততিরা হয়তো বাংলা মিডিয়ামে যান, কিন্তু ওভারওয়েলমিং মেজরিটি, বিশেষ করে শহুরে অঞ্চলে, কলকাতা, আগে কলকাতা ছিল, এখন কলকাতায় তো প্যান্ডেমিক হয়ে গেছে। কলকাতার সঙ্গে সঙ্গে এই রোগ বাংলার সর্বত্র ছড়িয়ে গেছে, বিশেষ করে জেলা সদরগুলোয়, মহকুমা সদরগুলোয়। আর কি সব কিম্ভূত কিমাকার সব নাম দেখলেই বোঝা যায় যে এগুলো প্রতিটি খুঁড়োর কল ব্যবসা করতে দোকান খুলে বসেছে। এখান থেকে যারা পাশ করে তারা আদতে কিছুই করতে পারবে না। এবং এর ফলে যেটা হয়েছিল সেটা আনন্দবাজার পত্রিকায় যখন আমি বেশ কেষ্টবিষ্টু হলাম তখন কিছুটা বুঝতে পারলাম। আমাদের তখন আনন্দবাজারে চাকরি পাওয়ার আগে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হতো। সেই টেস্টটা খুব একটা কঠিন কিছু ছিল না। 4-5টা বিতর্কিত বিষয়ে দিয়ে দেওয়া হতো, সাম্প্রতিক বিষয় বলা হতো, এর পক্ষে বা বিপক্ষে এই 300-400 শব্দ লেখো, আর একটা ইংরেজি প্যাসেজ। সেই প্যাসেজটা সাধারণত আমরা কোনো বিলিতি কাগজ থেকে উদ্ধৃত করতাম। পরীক্ষার খাতা যখন আসতো তখন দেখতাম চমৎকার বাংলায় অনেকেই জবাব লিখেছে, কিন্তু ট্রান্সলেশন করতে গিয়ে একেবারে ল্যাজে গোবরে অবস্থা। এবং এটাই ছিল বলতে গেলে একটা প্রতি বছরের চল। তখনই বুঝেছিলাম পশ্চিমবঙ্গে এখন না ঘরকা না ঘাটকা ছেলেপিলেই তৈরি হয়। একটা মাইনরিটি, সংখ্যালঘু ছাত্র আছে এই ইংরেজি মিডিয়ামে স্কুলে যারা পড়ে, ফটর ফটর করতে সুবিধে হয়, তারা ইংরেজি ছাড়া আর কিছুই জানে না, নিজেদের মাতৃভাষাকে অপাঙ্ক্তেয় মনে করে। তাদের বাপ মা ছেলে মেয়ে যাতে বাড়িতেও বাংলা না বলে সেটা নিশ্চিত করেন। ফলে বাচ্চাদের মনে একেবারে গোড়া থেকেই এমন একটা ধারণা তৈরি হয়ে যায় যে বাংলা হচ্ছে তাদের বাড়ির কাজের লোকের ভাষা, কাজের ভাষা নয়। আর একটা বিপুল সংখ্যক ছাত্রছাত্রী শুধু বাংলায় লিখতে পারে বা বলতে পারে, ইংরেজির বিন্দু বিসর্গ শেখেনি।
এখন ইংরেজিকে বাদ দেওয়া কত বড় ভুল হয়েছিল সেটা জ্যোতিবাবু ঠিক সময় যদি একটু অগ্রসর হয়ে আবার রেস্টোর করতেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ, সে কি প্রচার সিপিএমের। তখন কলকাতা শহরে বহু যশস্বী মানুষ ছিলেন, সুকুমার সেন ছিলেন, অন্নদাশঙ্কর রায় ছিলেন, খবরের কাগজগুলোতে দিকপাল এক একজন ভাষ্যকার ছিলেন। তখন বাংলার মধ্যবিত্ত সমাজের মুখ হিসেবে যাদেরকে আমরা দেখেছি, যাদের দেখে প্রাণিত হয়েছি, তেমন লোকই আজকাল আর দেখতে পাই না। এমন একজন বিদ্বজ্জনও নেই যিনি বাংলা ভাষাটাকে অন্তত পবিত্র সরকার ছাড়া একেবারে গভীরে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের বোঝাতে পারে। সেই যে আমাদের বাংলা মিডিয়ামের লেখাপড়ায় ব্যাঘাত ঘটে গেল, সেই ট্র্যাডিশন চলতে চলতে যতক্ষণে ইংরেজি ফিরে এলো ততক্ষণে আর ইংরেজি পড়ানোর মাস্টার পাওয়া গেল না। তারপরে এলো শিক্ষা নিয়ে সিপিএমের আত্মঘাতী স্তালিনীয় নীতি, অর্থাৎ শিক্ষাটাকে আপাদমস্তক নিয়ন্ত্রণ করতে হবে আলিমুদ্দিন স্ট্রিটে বসে। ফলে দলবাজির প্রশ্ন এলো, অযোগ্য শিক্ষকরা চাকরি পাওয়ার ব্যাপার হলো, সব মিলিয়ে গোটা বিষয়টা কমপ্লিটলি ঘেঁটে গেল। আমরা এখন বলি যে ৮,৪০০ না ৮,২০০ বাংলা মিডিয়াম স্কুল নাকি রাজ্যে বন্ধ হয়ে গেছে। যদি আগামী ২-৪ বছরে সব কটা বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে যায়, আমি আশ্চর্য হব না। কেননা এই তথ্য পরিসংখ্যান তুলে ধরে আসর মাতানোর লোকের অভাব নেই। সুমনের ঘণ্টাখানেকে প্রায় আমি দেখি বাংলার এই অবদমিত স্টেটাস দেখে অনেকে ক্ষোভে ফুঁসছেন, কিন্তু সেগুলো নির্মম ভাষায় বলতে গেলে নপুংসকের আর্তনাদ। ফলে আমরা রাজ্যটা থেকে শুধু যে মা লক্ষ্মীকে বহু আগে থেকে বিদায় দিয়ে রেখেছি তাই নয়, যে মা সরস্বতী ছিলেন বাঙালির ভরসা, সরস্বতীকেও একেবারে বস্তায় বন্দি করে আমরা সীমানা পার করিয়ে বহু দূরে যেভাবে বেড়ালকে তাড়ায় সেভাবে তাড়িয়ে দিয়েছি। আর তারপরে গত ১৫ বছর ধরে এমন শাসনের পাল্লায় পড়েছি যারা বাংলাও বোঝে না, ইংরেজিও বোঝে না, যারা নিত্য নতুন বাংলা শব্দ তৈরি করে একেবারে স্বৈরাচারী ঢঙে, যার না আছে মানে চাল চুলো কিচ্ছু নেই। ইংরেজি বলতে গেলে মনে হয় এর চাইতে চীনারা বা জাপানিরা ভালো ইংরেজি বলবে। সুতরাং সত্যি যদি বাংলা ভাষীদের জন্য কিছু করতে হয়, অবশ্য বেনে বনে মুক্ত ছড়িয়ে লাভ নেই, তাহলে সবার আগে এই যে বাঙালি মধ্যবিত্ত সমাজের ছেলেপিলেরা যারা কোনো মতে ক্লাস 12 করেই বাইরে লেখাপড়া
করবে বলে পালিয়ে যায় আর কোনোদিন ফেরে না, তাদের পক্ষে এই পশ্চিমবঙ্গটা বসবাসের এবং লেখাপড়ার উপযুক্ত করে তুলতে হবে, এবং সেটা করা যেত যদি সরকারের একটা পরিকল্পনা থাকতো। কেননা পশ্চিমবঙ্গে আফটার অল বাঙালির ডিএনএ তো বদলায়নি, বাঙালিই আছে। এরা চলে যাওয়াতে আমাদের যে বর্তমান শাসক দলের বড্ড সুবিধে হয়ে গেছে। কেননা যত শিক্ষিত লোক কম থাকে তত লুম্পেনোক্রাসি মাটিতে শিকড় গাড়তে পারে। সুতরাং এই যে ব্রেন ড্রেন বলুন, হোয়াট এভার নেম ইউ গিভ ইট, আসল সমস্যাটা হলো এই স্রোত বন্ধ করার। কোন মুখে আমাদের মুখ্যমন্ত্রী বলেন পরিযায়ী শ্রমিকদের যে আপনারা এক কাজ করুন, এত কষ্ট করে এত অপমান সহ্য করে আপনাদের আর বিদেশ বিভুঁয়ে কাটাতে হবে না, সবাই এখানে ফিরে আসুন, আপনাদের তো প্রত্যেকেরই মাথার উপর ছাদ আছে, আমি বিনা পয়সায় রেশন দেব, সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ড করে দেব, জব কার্ডও করে দেব। দেখুন কেন গরিব মানুষ সাইকেল চালাতে, সাইকেল রিক্সা চালাতে বা অন্যের বাড়ির কাজ করতে, নির্মাণ শ্রমিকের বোঝা বহন করতে, এমনকি রাস্তায় কাগজ কুড়োতেও প্রবাসে যায়, দিদিমণি তার না রাখেন খোঁজ খবর, না রাখেন না তাদের প্রতি তার কোনো রকম সত্যিকারের সিম্প্যাথি আছে। আচ্ছা একটা কথা বলুন, পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে থাকলে যদি সত্যি দুবেলা পেট পুড়ে ভাত খাওয়া যেত, ছেলেপিলেকে স্কুলে পড়ানো যেত এবং পোশাক আশাক ঠিকঠাক কেনা যেত, তাহলে কি একজনও কেউ ঘর ছেড়ে, কেউ কেরল, কেউ তামিলনাড়ু, কেউ কর্ণাটক, কেউ অন্ধ্র, কেউ মহারাষ্ট্র, কেউ গুজরাট, এইসব জায়গায় যেত কি? আর সেখানে তারা যে টাকা উপার্জন করে, পশ্চিমবঙ্গে অলমোস্ট হোয়াইট কলার জবেও সেই টাকা উপার্জন করা যায় না। এখন পশ্চিমবঙ্গে বড় বড় জায়গায় সাংবাদিকরা শিক্ষানবিশ হিসেবে জয়েন করে 10-12 হাজার টাকায়, ড্রাইভারদের বেতনের চাইতে তাদের বেতন কম। সুতরাং একে তো একটা তিলকে তাল করে নিজের রাজনৈতিক ফায়দা লোটার জন্য একটা মিথ্যা আবেগে আপনি সুড়সুড়ি দিচ্ছেন, সেদিন মুখ থুবড়ে পড়বেন, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু দয়া করে আর ক্ষতি করবেন না পরিযায়ী শ্রমিকদের। আজকে যদি সত্যি 22 লাখ তো রেজিস্ট্রিকৃত, তার বাইরেও অন্তত 30 লাখ আছে, 50 লাখ পরিযায়ী শ্রমিক ঘরে ফেরে আপনার সুবিধে হবে। আমরা জানি আপনাদের ভোটের হিসেবটা আরও একটু বেশি নিরাপদ হবে, কিন্তু তার চাইতে বাইরে কিচ্ছু হবে না। চুরি বাড়বে, ছিনতাই বাড়বে, ডাকাতি বাড়বে, সামাজিক অস্থিরতা বাড়বে। কেননা আপনার দেওয়া প্রতিশ্রুতি অর্থ কি সেটা বুঝেই তো
এত লোক পরিযায়ী হয়েছেন। চলুক আপনার নাটক, আপনার পিছন পিছন আছি আমিও। নমস্কার।